ভাই বসে আছে। ভাই কতক্ষণ আর তপস্যা করবেন? কিরে ভাই, তুমি কি ভিডিও করতেছো? হ্যাঁ ভাই। কি 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 উপলক্ষ? আপনি তো সেদিন বললেন বইমেলায় যাবেন না, নাকি যান না, এরকম কিছু একটা বললেন। যাই না তো। তো তো সেটা নিয়ে আজকে কিছু বলেন। এগুলা কি অন ক্যামেরা বলতে হবে? এগুলো বলা ঠিক হবে? বলেন ভাই, কোনো সমস্যা নাই। আর ইউ শিওর? জি ভাই। আচ্ছা, একটু কাটছাট করে বলি আর কি। তাহলে কি এভাবে বসবো নাকি ঘুরে বসবো? এদিকে বসেন। আচ্ছা আচ্ছা, এটা এখানে রাখি না, একটু পিছন থেকে শুরু করি। হ্যাঁ, শুধু তোমার একার না, একটা দেশ, জাতি বা যে কোনো ইন্ডিভিজুয়ালের প্রগ্রেস করার জন্য বা উন্নতির জন্য তার চিন্তা শক্তিকে কাজে লাগাইতে হয়। আর চিন্তা শক্তি কাজে লাগাইতে তখনই পারে যখন তোমার সে ধীর স্থির চিন্তা করতে পারে। এলোমেলো বিক্ষিপ্ত চিন্তায় আসলে ভালো কোনো প্রোডাক্ট আসে না, তার সব কিছু খুব অযথা নষ্ট হয় আর কি। তো এখন এই যে আমাদের মনকে শান্ত করা, ধীর স্থির করা, এটার জন্য খেয়াল করো যে আমাদেরকে প্রতিটা ধর্মেই কি করতে বলা হয়েছে? ইবাদত করতে বলা হয়েছে। তো তুমি যদি ইসলাম ধর্মের প্র্যাকটিসগুলো দেখো, নামাজ পড়া, রোজা রাখা, বা যে কোনো ধর্মে যে ইবাদতের যে প্র্যাকটিসগুলো আছে, যে ডিজাইন, দ্য ওয়ে ইট ওয়াজ ডিজাইন, দোজ আর ডিজাইন, দে আর নাথিং বাট কামিং ইউর মাইন্ড ডাউন, মানে তোমার মনকে শান্ত করা, প্রশান্ত করা। যেমন রোজার কথা যদি বলো, দ্যাটস, আমার কাছে মনে হয় দ্যাটস আলটিমেট প্র্যাকটিস অফ পেশেন্স, ধৈর্যের প্র্যাকটিস। মানে হম্বিতম্বি না, তাড়াহুড়া না, মানে খুব ধীর স্থির হওয়া। তো আমাদের এই স্থৈর্যটা, মেন্টাল যে পিস, এইটা পাওয়ার জন্য কয়েকটা জিনিস তোমার লাগবে। আচ্ছা, একটু অন্যদিকে যাই এবার। সেটা হচ্ছে, ধরো তোমার ভাবনা চিন্তা করতে তো হবে, আমাদের কিছু একটা করে খাইতে হবে, তাই না? এই জেলে ভাই মাছ ধরেন, আমি পড়াই, প্রত্যেককে তো কিছু না কিছু করতে হয়। তো করতে গেলে আসলে ইনফরমেশন লাগে, ডেটা লাগে, যে হোয়াট ইউ আর গোনা ডু। তুমি মাছ ধরবা, মাছ ধরার জন্য তোমার কতগুলো নলেজ লাগবে। আমি পড়াবো, আমার পড়ানোর জন্য কিছু জ্ঞান লাগবে, এটা তো স্বাভাবিক। তো এই নলেজ বা ডেটা বা ইনফরমেশন, দ্যাটস ভেরি মাচ প্রেশাস, দামি একটা জিনিস। কিন্তু এই ডেটা যখন আমরা কনজিউম করি, আমরা যখন অ্যাবজর্ব করি, পরিবেশ থেকে নেই বা যেভাবেই নেই, এই ডেটা অ্যাবজর্পশনের না একটা 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 ইয়া আছে, একটা সীমারেখা আছে, একটা লিমিট আছে। যদি আমরা লিমিটটা ক্রস করি, তখন যেটা হয়, প্রচুর র্যান্ডম রিডান্ডেন্ট ডেটা আমাদের মধ্যে ঢুকে আমাদেরকে নষ্ট করে ফেলে। মানে ব্যাপারটা কীরকম, আমি মনে হয় অনেক দূরে চলে যাচ্ছি, তুমি তো পড়ে যাবো তো এইভাবে বসলে। একটু আগায় বসো। স্থিরতা, ধীরে সুস্থে জ্ঞানার্জনের যে অভ্যেস বা প্রয়োজনীয়তা, এটা খুব জরুরি। তুমি যদি একেবারেই মস্তিষ্কে কোনো জ্ঞান না ঢুকাও, কোনো ইনফরমেশন না ঢুকাও, তাইলে যেটা হবে, ওই যে বলে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আবার যদি তুমি এলোমেলো রিডান্ডেন্ট ডেটা ঢুকাইতে থাকো, এটাও তোমাকে মারাত্মক রকমের চুরমার করে ভেঙে চুরে ফেলবে, কারণ তুমি জানো না আসলে কোনটা তোমার কাছে প্রয়োজনীয়, কোনটা তোমার জন্য অপ্রয়োজনীয়। তুমি এলোমেলো বিক্ষিপ্ত জাস্ট দৌড়ে বেড়াচ্ছ, ছুটে বেড়াচ্ছ। এই যে ধরো বইয়ের কথা যদি বলি, তোমার প্রশ্ন ছিল আমি বইমেলায় কেন যাই না। একটু ভেবে দেখো তো, আমাদের সময় আমাদের ছেলেবেলা যেটা ছিল, বিনোদনের মাধ্যম কী ছিল? বিনোদনের মাধ্যম ছিল মূলত দুইটা। একটা হচ্ছে টিভি দেখা বা রেডিও শোনা, রেডিওটা মুরব্বীরা শুনতো, খবর টবর শুনতো। টিভি দেখা, আর হচ্ছে তোমার বই পড়া। তো টিভিটা ছিল হচ্ছে শিক্ষিত, অর্ধশিক্ষিত বা অশিক্ষিত যে কোনো মানুষের জন্য, মানে জেনারেলাইজ করে বানানো। নাটক, সিনেমা হবে, টেলিভিশনে অ্যাড দেখাটাও তখন একটা বিনোদনের মাধ্যম ছিল। তো এইটার বাইরে যারা আমরা একটু শিক্ষিত ছিলাম বা পড়ালেখা করছিলাম, তাদের সবার জন্যই বিনোদনের মূল মাধ্যমটা ছিল হচ্ছে বই পড়া। তো তখন যে বইগুলো প্রকাশিত হইতো, বা তার আগের কথা যদি বলি, তখন যে বইগুলো প্রকাশিত হইতো, তখন আসলে প্রকাশিত হওয়া বইয়ের সংখ্যা খুবই কম ছিল, ভয়াবহ রকমের কম। বহুদিন পর পর হয়তো বা একটা দুইটা বা চার পাঁচটা করে বই আসতো বাজারে। তো তখনকার লেখকদের একটা বই প্রকাশ করার জন্য, মানে লেখালেখি তো চাইলে যে কেউ করতে পারে, কিন্তু সেই লেখাটা জাতীয় পর্যায়ে মানুষের কাছে পৌঁছাবে কিনা, অর্থাৎ প্রকাশনা ব্যবস্থাটা অনেক বেশি টাইট ছিল, অনেক বেশি নিয়ন্ত্রণে ছিল আমি বলবো। তো কেমন নিয়ন্ত্রণ? আগে পত্রিকায় লিখে লিখে, ছোট ছোট লেখা দিয়ে, কবিতা দিয়ে তোমাকে আগে একজন লেখক হিসাবে আত্মপ্রকাশ করতে হইতো, যেখানেও সম্পাদকরা যথেষ্ট কড়াকড়ি
টাইট একটা ব্যবস্থা রাখতেন যে যে কোনো লেখা আমরা পাবলিশ করব না, যেহেতু জায়গাই অল্প আমাদের পাবলিশিংয়ের। তো এরকম করে একজন লেখককে আগে আসলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হইতো বা মোটামুটি একটা পর্যায়ে যাইতে হইতো, তারপরে হয়তো বা তার লেখা কোনো প্রকাশকের কাছে সে প্রপোজ করতো যে আমার এইটা পাবলিশ করবেন কি না। তারপরে যদি পছন্দ হয় সব কিছু মিলিয়ে তারপরে প্রকাশনায় যাওয়া হইতো। মানে প্রকাশনার ব্যাপারটা এত সহজ ছিল না। কিন্তু এখন কি হয়েছে ভেবে দেখো তো, প্রতি বছর যে পরিমাণে বই বের হচ্ছে এর মধ্যে আসলেই কতগুলো প্রকাশিত হওয়ার যোগ্য। তো এর ফলে কি হচ্ছে, আমাদের আশেপাশে তথাকথিত বইয়ে চেয়ে যাচ্ছে। এখন বই নিয়ে আমরা যে পজিটিভ কথাগুলো সারা জীবন শুনে আসছি, বই নাকি মানুষের বিপদের বন্ধু, বই আসলে মানুষের একমাত্র বন্ধু যে কখনো ছেড়ে যায় না, বই মানুষকে বিপদে পথ দেখায়, তারপরে কি জানি আরও কত কত কিছু শুনছি না, বই কিনে কেউ দেউলিয়া হয় না, প্রমোদ চৌধুরী বলছিলেন। সো এই সবগুলো কথাই আসলে কি এই 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 স্ট্রাকচারের জন্য খাটে, যেখানে প্রতি বছর এত লাখো বই প্রকাশিত হচ্ছে, তার মধ্যে আসলে কতগুলো বইয়ের খেতাব পাওয়ার যোগ্য। সো এই বইমেলায় যে আসলে কি হবে আমি জানি না। যেহেতু আগে বই প্রকাশিত হইতো খুবই কম, সো একজন লেখককে না বহুদিন কাঠখড় পুড়িয়ে অনেক চিন্তাভাবনার সুচিন্তার ফসল হইতো একটা বই। কিন্তু এখন যেহেতু বই প্রকাশের একটা মহোৎসব চালু হয়ে গেছে, বই মেলাগুলো আসলে এখন আমার কাছে মনে হয় কেমন যেন অনেকটা সেলফি তোলার একটা উৎসবে পরিণত হয়েছে। সো আই রিয়েলি ডোন্ট ফাইন্ড এনি রিজন টু গো দেয়ার এনিমোর। যাবো হয়তো বা আবার যখন আমার প্রয়োজন হবে। আর আরও একটা ব্যাপার হচ্ছে, যেটা তুমি পথের দাবি, সম্ভবত বইটার নাম, শরৎচন্দ্রের লেখা পথের দাবি বইটা যখন পাবলিশড হয়েছিল শরৎচন্দ্রের, তখন জানো ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেশ ছেয়ে গেছিল। অনেক দিন পরে একটা বই পুরা দেশ কাঁপায় দিতে পারে যদি ওইরকম গ্র্যাভিটি থাকে কথার মধ্যে। আমি বলছি না যে বই মানে বিপ্লবী হইতে হবে, বই মানে এইরকম হইতে হবে, তা না, মানে জাস্ট গ্র্যাভিটিটা বুঝাচ্ছি। কিন্তু সেই গ্র্যাভিটিটা এখন আর আমার মনে হয় না আছে, বা থাকতে পারতো মনে হয় আর কি। এই যে আবার ধরো এখন একটু পাঠ্য বইয়ের কথাও মনে হয় বলতে হয় আমার। এত এত বই, আমাদের সময়কার কথা যদি বলি, আমাদের ধরো ইন্টারমিডিয়েটে উঠছে একটা স্টুডেন্ট, কেমিস্ট্রি বই কিনবে যদি বলি, তো কেমিস্ট্রি বই বাজারে পাওয়া যেত দুইটা, মানে একাডেমিকের জন্য ওই হাজারি স্যারের বই নাহলে কবির স্যারের বই, দ্যাটস ইট, ডান। মানে আমি আসলে আমাদের সময় কাউকে দেখিনি, আমার কোনো বন্ধু বান্ধব বা যে কেউ বা আমার ক্লোজ জুনিয়র যারা, যে ইন্টারমিডিয়েটে ওঠার পরে কোন বই কিনবে, কোন লেখকের বই পড়বে, এটার জন্য এরকম পাগল মরিয়া হয়ে যায়, যেটা বর্তমানকার স্টুডেন্টদেরকে দেখা যায়। এবং আই বিলিভ সো ডিপলি অ্যান্ড আই হ্যাভ সিন ইট, আই হ্যাভ এক্সপিরিয়েন্সড ইট। স্টুডেন্টরা ইন্টারমিডিয়েটে ওঠার পরে রাফলি 6 থেকে 8 মাস পাগলের মতো হন্যে হয়ে খুঁজে বেড়ায় কোন বইটা কিনবো। কয়েকজন তো 5-7টা লেখকের প্রত্যেকটা সাবজেক্টের বই কিনে বসে থাকে। কত টাকার অপচয়, কত রিসোর্সের অপচয়। তাতেও শান্তি হয় না। কেন শান্তি হয় না? কারণ ওই যে ডেটা ওভারফ্লো, যেটা বলছিলাম, যে আমাদের বেঁচে থাকার জন্য ডেটা জরুরি, বাট প্রেসাইজ ডেটা জরুরি। ডেটা প্রিসিশনের বাইরেও একটু এদিক ওদিক যাবে, বাট কত বেশি, মানে তোমার তো গার্বেজ দিয়ে ভরে গেছে, আশেপাশে তো আবর্জনায় ভরে গেছে, কারণ তুমি মানে নিয়ন্ত্রণ না রেখে, কোয়ালিটি নিয়ন্ত্রণ না করে জাস্ট কোয়ান্টিটি বাড়িয়ে চলছো। সো এর ফলে স্টুডেন্টরা পড়েও শান্তি পায় না। এখন এই যে তারপরে ধরো এসএসসি বা এইচএসসি পরীক্ষার আগে আমাদের সময় বাজারে ছিল শুধু একটাই বই, টেস্ট পেপার। সেখানে কি থাকবে, বিভিন্ন স্কুল কলেজের টেস্টের প্রশ্ন থাকবে, টেস্ট পরীক্ষার প্রশ্ন, যে তারা কি কি স্যাম্পল কোশ্চেন বানিয়েছে এবং বিগত বছরগুলোর বোর্ড কোশ্চেনের সমাধান বা প্রশ্নসহ। এখন কি কি সাপ্লিমেন্টারি, সাপোজিটরি, প্রতিষেধক, হ্যাঁ, টিকা, নাপা, প্যারাসিটামল, অ্যাসপিরিন, কি কি জানি বেরিয়ে গেছে। মানে হাউ মাচ ইজ টু মাচ। তোমার আসলে কত কিছু দরকার, বাজারে কত ব্যবসা দরকার আমাদের। এবং দিন শেষে যেটা হলো, স্টুডেন্টগুলো শান্তি তো পাইলো না, ধীর স্থিরভাবে শেখার পরিবেশটা নষ্ট হইল। ওই একই অবস্থা বইমেলার মতোই আর কি। মানে দিন শেষে ওই বইগুলো আসলে আমাদের ইন্টেলেকচুয়াল কোনো ইম্প্যাক্টে কাজে লাগতেছে না, কিন্তু আমরা জাস্ট দেখতে পাচ্ছি যে হ্যাঁ, সংখ্যাগত দিক থেকে ঠিক আছে, বাট গুণগত দিক থেকে ঠিক নাই। দ্যাটস এ ভেরি অ্যালার্মিং পয়েন্ট। এই একই সাথে আমি আমাদের মিডিয়ার কথাও অ্যাসোসিয়েট করতে পারি। সব জায়গাতে একই অবস্থা, ডেটা ওভারফ্লো। তুমি ভেবে দেখো না, বর্তমানে সোশ্যাল মিডিয়াগুলোতে যে পরিমাণে কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে, স্টিল নাও ইউ আর অলসো মেকিং ওয়ান। এটাও তার মধ্যে অন্যতম, যে পরিমাণে কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে, তাদের কতগুলো আসলে প্রকাশিত হওয়ার মতো। ধরো তুমি এই ভিডিওটা করতেছো, হয়তো বা ভিডিওটা ভালো না লাগলে তুমি ফেলে দিবা, যদি কেটে ছেটে মানুষ করে ভালো লাগে তাহলে হয়তো প্রকাশ করবা। তো এই যে ব্যাপারটা, যে আমার আসলে নিজস্ব একটা রুচিবোধ থাকা দরকার, যে কি ভালো আর কি ভালো না,
কোনটা প্রকাশ করব আর কোনটা গোপন রাখবো, যে ভাই এটা প্রকাশ করার দরকার নাই, এই নিয়ন্ত্রণটা মনে হয় আমরা হারাই ফেলছি। তুমি ভেবে দেখো যে বর্তমানে সোশ্যাল মিডিয়াগুলো আসলেই এক একটা সফট পর্ন ওয়েবসাইটে পরিণত হয়েছে মনে হয়। মানে খুললেই যে পরিমাণে অশ্লীলতা, যে পরিমাণে নোংরামি, যেসব জিনিসপত্র আমরা দেখাচ্ছি বা দেখছি, আমার তো ভয় লাগে যে আমার নিজের ভাগ্নি ছোটোগুলা পিচ্চিগুলা বড় হয়ে গেছে, এখন ওদের হাতে হাতে মোবাইল, কি দেখছে আসলে, মানে এই জিনিসগুলো দিয়ে আমরা যাবোটা কোথায়? আচ্ছা তোমার কাছে একটা প্রশ্ন করি, এই যে হিরো আলমের মতো পাগল, এইরকম পাগলের সংখ্যা বাংলাদেশে বেশি নাকি ভারতে বেশি, কি মনে হয়? অবশ্যই ভারতে বেশি, আমার তাই মনে হয়। ভারতে বেশি, ওইখানে বেশি হওয়াটা স্বাভাবিক না? 100 কোটির উপরে মানুষ, 120 কোটির মতো মনে হয় জনসংখ্যা, আমি জানি না, বাংলাদেশে মাত্র 20 কোটি। বাট হাউ কাম যে তোমার দেশের এতগুলো মানুষের মনোযোগ ওই এক হিরো আলম নিয়ে রাখছে, ওই এক জায়েদ খান নিয়ে রাখছে? আমাদের দেশের তরুণদের এখন দিন কাটে, সন্ধ্যা কাটে জায়েদ খানের ডিগবাজি দেখে, যে কতগুলো ডিগবাজি সে দিতে পারলো। এই যে ডিগবাজি দেখে সময় কাটাচ্ছি আমরা, কি হচ্ছে আসলে? মানে আমরা তো উন্মত্ততায় মেতে আছি, ডেটা ওভারফ্লো। বাট হোয়াট ইফ আমাদের একটা নিয়ন্ত্রণ থাকতো যে ভাই আমাদের এত বিনোদন দরকার নেই, এত বই প্রকাশ করার দরকার নেই, আমাদের একেবারে নিছক বাধা ধরা কিছু জিনিস থাকতো। যদি এমন হইতো কেমন হইতো? আমার কাছে মনে হয় এটারও বেটার হইতো। এখন ভাবতেই পারো যে ভাই কেন পুরো পৃথিবী চলতেছে তো ওপেন ইনফরমেশনের তালে, তাহলে আমরা কেন না? তাহলে তোমাকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ছোট থাকতে তোমাকে সিলেবাস না বেঁধে দেওয়া হয় যে দ্যাটস ইনাফ, তুমি জাস্ট এইটুকু পড়ো, বড় হয়ে তুমি আরও ডিটেল জানবা, আরও বিস্তারিত জানবা। ধরো ক্লাস 9-10 পর্যন্ত বোর্ডের একটা বই দেওয়া হয় এনসিটিবি কর্তৃক প্রকাশিত, যে এই বইয়ের এই ইনফরমেশনের ভিতর থেকে তোমাকে পরীক্ষায় আসবে। এরপরে যখন তুমি বড় হও, ইন্টারমিডিয়েটে ওঠো, যখন তোমার নিজের ভালো মন্দ বাছবিচারের একটা জ্ঞান তৈরি হয়, তখনই তোমাকে খুলে দেওয়া হয় যে যাও বিশ্বের যে কোনো জায়গা থেকে শিখে আসো, তোমাকে প্রশ্ন করা হবে। তো ব্যাপারটা ঠিক এইভাবে চিন্তা করো যে আমার কাছে মনে হয় জাতিগতভাবে আমরা এখন অতটুকু ম্যাচিওর হয়ে পারি নাই। সো আই থিঙ্ক উই শুড হ্যাভ আ সিলেবাস। আমি জানি না এগুলো মনে হয় স্বপ্নের কথাবার্তা বলছি, এগুলো কীভাবে সম্ভব, অথবা সিলেবাস না থাকলেও চলবে যদি আমরা অতটুকু ম্যাচিওর বিহেভ করি অ্যাজ এ নেশন। আমি সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর বা বুক পাবলিশার বা যে কোনো পাবলিশারদেরকে বলবো যে ভাই কন্টেন্ট তো অনেকে বানাবে, বাট আপনাদের যাদের হাতে গুটি কয়েকজনের হাতেই আসলে পাবলিশিংয়ের ক্ষমতাটা আছে, মানে যেই হোক মানে এই নিয়ন্ত্রণটা যদি একটু রাখা যায়, আমার কাছে মনে হয় যে এটা আপনি দেশ ও জাতিকে একটা অনন্য কিছু উপহার দিচ্ছেন, যে আপনার গন্ডায় হাজার কন্টেন্ট নিয়ে আসতে হবে না, আপনি বেঁধে ধরে কয়েকটা কন্টেন্ট নিয়ে আসেন, বাট সেটা যেন আসলে গুণগত মান সম্পন্ন হয়, তাহলে মনে হয় আমার কাছে বেশি ভালো হবে। কারণ আদারওয়াইজ আমরা যাচ্ছিটা কোথায় আসলে? ওই যে ডেটা ওভারফ্লো, মানে কি নিতে হবে আর কি নিতে হবে না, ইউ জাস্ট নেভার নো। তোমার কাছে আছে অনেক কিছু, কোনোটা কাজে লাগানোর মতো না, বা অধিকাংশই হচ্ছে অকাজের জিনিস। তুমি ভেবে দেখো, তুমি একটা প্যান্ট কিনতে গেছো, তোমার কাছে অপশন মাত্র 3টা দোকান, তুমি বাছাই করে একটা বেস্ট প্যান্ট কিনে নিয়ে চলে আসতে পারবা, কিন্তু তোমার কাছে 30টা দোকান, 300টা দোকান, দ্য গেম চেঞ্জেস। দ্যাটস এ ভেরি হাই চান্স তুমি একটা বাজে প্যান্ট কিনে নিয়ে আসবে এবং দিন শেষে তুমি হতাশ হবা। তোমার আলটিমেটলি ভালো জিনিস তো আসবেই না, তোমার মনের শান্তিও আসবে না। এনিওয়ে রাব্বি, অনেক কিছু বললাম তোমাকে তোমার একটা ছোট্ট প্রশ্নের প্রেক্ষিতে। তুমি জানো এই ভিডিও দিয়ে কী করবো আমি জানি না। তো এর সাথে তোমাকে আরেকদিন যদি ডানিং ক্রুগার ইফেক্টটা একটু বলে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় আরেকটু কানেকশন তৈরি হবে। আর এই আলোচনা আসলে অনেক বড়, এটা ভাবনার বিষয়। পরে টাটা, নাও তোমার এগুলা ঘোড়ার ডিম। তো ভাই, হ্যাঁ সব কিছুই তো বুঝলাম, হ্যাঁ, তো এখন যদি আপনাকে শিক্ষামন্ত্রী বানিয়ে দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? আচ্ছা, একাডেমিক বইয়ের ব্যাপারে? জি ভাই। সবাইকে বুঝলে বছর 2-1-এর জন্য ছুটি দিয়ে দিব, একদম ছুটি ছুটি দিয়ে বলবো পড়াশোনা করা লাগবে না, রোজা রাখো, নামাজ পড়ো, ঠিক আছে, ধৈর্য ধরো, ধীরে মাথা থেকে আগে যা জানতে সব ছুঁড়ে ফেলো, মাথা ক্লিয়ার করো, এরপরে আবার পড়াবো। সবাই যে ক্লাসে আছে ভাই 2 বছরের জন্য জীবনটাকে উপভোগ করো, তারপরে ঠিক আছে। ধীরে চলো, সব ছিড়ে চলো, যেখানে মন যেতে চায়।